যদি বিজেপি কোনোভাবে লোকসভা নির্বাচনে হেরে যায় তাহলে কি হবে? শুনতে ইম্পসিবল লাগছে, তাই তো? কিন্তু যদি কোনো কারণে মানুষের মোদিজির ওপর থেকে মন উঠে যায় তাহলে কি বিজেপির প্রভাবশালী নেতারা ক্ষমতায় আসবেন? রাহুল গান্ধী তো এটি মনে করেন যে মোদিজি এবারের নির্বাচনে হেরে যাবেন। এমনভাবেই অপোজিশনের অন্য কিছু পার্টিও সেই সুরি মেলাচ্ছেন। এখন এমন অবস্থায় প্রশ্ন ওঠে যে তখন কি হবে যদি বিজেপিকে নিয়ে করা তাদের এই ভবিষ্যৎবাণী সত্যি হয়ে যায়? তারপর দেশ নতুন লিডার হিসেবে কাকে পাবে? ভারত কি এক সুপার পাওয়ার দেশে পরিণত হবে, নাকি মোদিজির যাবার পরেই দেশে এক ক্রাইসিস নেমে আসবে? চলুন বিস্তারে জানি। আর ভিডিওটি শুরুর আগেই বলে দিই, আমি বিষয়গুলিকে নিউট্রাল ও আনবায়াসডভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। দুই পক্ষেরই ভালো মন্দ নিয়ে আজ আলোচনা হবে, তাই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। বিজেপির হাত থেকে যদি সিংহাসন ফসকেও যায় তখনও তার হাল 2014 কংগ্রেস সরকারের মতো হবে না, এটি তো গ্যারান্টিড। বরং বেশিরভাগ সিটে মেজরিটি ভাবে জয়ী হয়ে তাকে এক স্ট্রং অপোজিশন বলাই যাবে, যেখানে কনস্টিটিউশন অনুযায়ী এক অপোজিশনের কাছে মিনিমাম 55টি সিট হতেই হবে। শুধু এক বড় সমস্যা যেটি হবে সেটি হলো পার্টির মুখ। এটি বলাই বাহুল্য যে বিজেপির সবথেকে বড় অ্যাডভান্টেজ হলো মোদিজির পপুলারিটি। ইন্টারন্যাশনাল লেভেলে নরেন্দ্র মোদিজির ব্যক্তিত্ব এক বড় ইনফ্লুয়েন্সিয়াল লিডারের মতো। ইন্টারন্যাশনাল লিডাররাও তাকে দেখে ইন্সপায়ার হন। কিন্তু কোনোভাবে যদি তিনি ক্ষমতা হারান তাহলে বয়স বেশি হওয়ার কারণে পার্টিকে এক নতুন লিডার বেছে নিতে হবে, যিনি আবারও বিজেপিকে সেই শীর্ষে নিয়ে যাবেন এবং ব্র্যান্ড বানিয়ে ফেলবেন। রিসেন্ট পরিস্থিতিকে দেখে যোগী আদিত্যনাথজি, অমিত শাহ এবং নীতিন গাডকারিজির ওপর আশা করা যাচ্ছে যে তারা বিজেপির নতুন মুখ হতে পারেন। কিন্তু এই জিনিসটি এতটাও সহজ নয়। এটি এক রাজনৈতিক ময়দান যেখানে পার্টি এবং নেতাদের আইডিওলজি বদলাতে সময় লাগে না। তাই বিজেপির নতুন মুখ কে হবে তা 100% সিওরিটি ভাবে কেউই বলতে পারবে না। তবে এটি আপনি বলতেই পারেন যে বিজেপি যদি চলে যায় তাহলে ইন্ডিয়ান পলিটিক্সে এক বড় শিফট হবে। ক্ষমতায় হয়তো ফিরবে না কংগ্রেস, কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্সের এক বড় প্রভাব পড়বে পলিটিক্সে। এবং যদি এমনটা হয় তাহলে স্বাধীনতার পর এমন প্রথমবার হবে যে এতগুলি পার্টি একসাথে সেন্টারে সরকার বানাবে। কিন্তু এর এক বড় নেগেটিভ দিকও রয়েছে, কারণ জোট যখন দুইয়ের বেশি পার্টির হবে তখন পিএম হওয়ার প্রার্থীও বেশি হবে। এবং পিএমই নয়, ক্যাবিনেট মন্ত্রীর সিট নিয়েও যে রেশারেশি সেন্টারে হবে সেটি ইন্ডিয়ান পলিটিক্সে দেখার মতো হবে। এত কিছুর পরেও যদি সরকার গঠিত হয় তাহলে ছোট ছোট বিলকে পাশ করার জন্যও সেন্ট্রাল গভর্নমেন্টে কোনো ইউনিটি দেখা যাবে না। আলাদা আলাদা আইডিওলজি, ভিন্ন চিন্তা ও নিজেদের মধ্যে ইগো ক্ল্যাশের কারণে লজ এবং ভালো ভালো প্রজেক্টের কোনো ডেভেলপমেন্টই হবে না। কোনো পার্টি অন্য পার্টির ওপিনিয়নকে গ্রাহ্যই করবে না। ইতিহাস ঘাটলে এমন অনেক উদাহরণ আছে যেখানে বিজেপি ও কংগ্রেসের মতো অপোজিট আইডিওলজিও একসাথে মিলে একাধিক অ্যাক্টকে অ্যামেন্ড করেছে। ইনশর্ট বলা যেতে পারে যে এত বড় অ্যালায়েন্সের হাতে যদি এত ক্ষমতা আসে তাহলে অনেক ডিসঅ্যাডভান্টেজেস কিন্তু দেখা যাবে ইন্ডিয়ান পলিটিক্সে। সোশ্যাল অ্যান্ড পলিসি চেঞ্জেস। বন্ধুরা, বিজেপি যাওয়ার পর তাদের বানানো পলিসিকে হয় অ্যামেন্ড করা হবে, না হলে ইমপ্লিমেন্ট হওয়ার আগেই সরিয়ে দেওয়া হবে। এক্সাম্পল হিসেবে সিএএ ও এনআরসি, এই অ্যাক্টকে অনেক মানুষ সাপোর্ট করছেন, কিন্তু এক কমিউনিটি এমন আছে যারা এই লয়ের এগেইনস্টে থেকেছে সবসময়, এবং এনারা বিজেপি গভর্নমেন্টের ওপর মেইনলি এই কারণের জন্যই খুশি নন। এখন এমন অবস্থায় চান্সেস আর হাই যে যদি ইন্ডিয়ান অ্যালায়েন্সের মতো গভর্নমেন্ট আসে তাহলে তারা এত বড় কমিউনিটির সাপোর্ট পেতে নতুন সরকার সবার প্রথমে এই অ্যাক্টগুলিকে সরাতে পারে। সিএএ এর সাথে সাথে ইউনিফর্ম সিভিল কোড অ্যাক্টের ওপরেও বড় ডেভেলপমেন্ট আমরা দেখতে পারি। আসলে ইউনিফর্ম সিভিল কোড এক এমন আইন যেটি সকল ধর্ম, সকল সম্প্রদায়ের জন্য সমান ও বরাবর আইন লাগুর কথা বলে। বিজেপি এই অ্যাক্ট ইমপ্লিমেন্ট করানোর কথাই বলে আসছে, কিন্তু 2024-এ যদি ক্ষমতা অন্য পার্টির হাতে আসে তাহলে অনেক হাই চান্স রয়েছে যে বিষয়টিকে নিয়ে হয়তো ডেভেলপমেন্ট হবে, আর না হলে হয়তো কোনো গুরুত্বই থাকবে না এর। এছাড়া ওয়ান নেশন ওয়ান ইলেকশনের মতো বড় পলিসির বিষয় মেইন স্ট্রিম পলিটিক্স থেকে উধাও হয়ে যেতে পারে। এখন বিজেপি 400 পারের টার্গেট এই কারণেই ঠিক করেছে যাতে করে তারা গুরুত্বপূর্ণ পলিসিগুলিকে ইমপ্লিমেন্ট করতে পারে। কিন্তু আপনারাও জানেন যে অপোজিশন এই অ্যাক্টগুলোর এগেইনস্টে, এমনকি কংগ্রেস তো এই আইনকে ডেমোক্রেসির ওপর ডেঞ্জার এমনটা মনে করে। তাহলে এমনটা কিভাবে হবে যে এত সহজে জিনিসগুলি লাগু হবে? এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ডিসকাস করব, যেখানে বিজেপি যাওয়ার পর লাদাখ ও মণিপুরের মতো বিষয়গুলির ওপরেও এক মেজর চেঞ্জেস হবে। এটি সত্যি যে বিগত কিছু বছর ধরে মণিপুরে কুকি এবং মেইতেই সম্প্রদায়ের মধ্যে লড়াই চলছে। চারিদিকে ভায়োলেন্স ও হেভি ফোর্সের আর্মি বসানো, যদিও সরকার পুলিশ ফোর্স দ্বারা জিনিসটিকে কন্ট্রোলে আনার চেষ্টা করছে।
কিন্তু কোথাও না কোথাও সরকারের এই চেষ্টা ব্যর্থ হয়েছে। যাতে নেক্সট সরকারের কাছে মানুষের এক্সপেকটেশন রয়েছে যে তারা মণিপুরে কোনো বড় স্ট্যান্ড নেবে, যাতে করে ভারতের এই রাজ্যকে আবারও এক পিসফুল স্টেটস বানানো সম্ভব হয়। মণিপুর ছাড়াও আরও একটি বিষয় হলো লাদাখকে নিয়ে। নতুন সরকারের কাছে এটিও একটি চ্যালেঞ্জের থেকে কম কিছু নয়। আপনি জানেন নিশ্চয়ই যে অনেক বছর ধরেই ভারতের এই অঞ্চলটি নিজেদের আইডেন্টিটির জন্য 6th শিডিউল ও ফুল স্টেটের ডিমান্ড করছে। সোনাম ওয়াংচুক ও লাদাখের বাকি কিছু লোকেরা তো এর জন্য 21 দিনের ফাস্টিংও করেছেন এবং আজও সেখানে প্রোটেস্ট চলছে। লাদাখের এই ইস্যুটি মোদী সরকারের জন্য পরে গিয়ে ব্যাকফায়ারও করতে পারে, কারণ নিউ গভর্নমেন্টের থেকে আশা করা হবে যে তারা ক্ষমতায় আসার পরেই এই বিষয়টিকে নিয়ে সবার প্রথমে ভাববে। অপোজিশন পার্টিও লাদাখকে সাপোর্টও করছে, যাতে করে লাদাখের মানুষও আশাবাদী রয়েছে যে নতুন সরকার এলে তাদের সপক্ষে কোনো বড় ঘোষণা করবে সরকার। আর এমনটা হলে সেটি নতুন গভর্নমেন্টের জন্য এক বড় অ্যাচিভমেন্ট হবে, যাতে করে বিবাদ কিছুটা শান্ত হবে। আর বিবাদের কথা যখন উঠল তখন কৃষকদের এমএসপির কথা তো বলতেই হয়, যাকে নিয়ে ফেব্রুয়ারি আর মার্চ মাসে কৃষক দিল্লিতে একজোট হয়। তাদের দাবি ছিল ফসলের ওপর তাদেরকে এমএসপি অর্থাৎ মিনিমাম সাপোর্ট প্রাইস দিতে হবে, যাকে নিয়ে রেষারেষিও খুব হয়। পুলিশ ফোর্স থেকে টিয়ার গ্যাস সব কিছু চলে এই বিবাদে, কিন্তু কোনো রেজাল্ট বেরোয় না এবং কৃষকেরা ফিরে যায়। তারা বিজেপি সরকারের ওপর এতটাই নারাজ যে হয়তো সেখান থেকে 0 ভোট এক্সপেক্ট করা যায়। এই সবের মধ্যে যদি নিউ অ্যালায়েন্স গভর্নমেন্ট আসে তাহলে হতে পারে যে ফার্মার আরও একবার তাদের দাবি পূরণের জন্য আওয়াজ তুলতে পারে এবং এটিও চান্স রয়েছে যে নিউ গভর্নমেন্ট ফার্মারদের এমএসপিকে অ্যাকসেপ্ট করে নেয়, কারণ ফার্মার্সদের এমএসপি দেওয়ার গ্যারান্টি কংগ্রেস নিজে তাদের ম্যানিফেস্টোতে দিয়েছে। রাহুল গান্ধীও এই নিয়ে কথা বলেছেন। এখন একথা কতটা সত্য তা তো সময়ই বলবে, কিন্তু এটি নিশ্চিত যে বিজেপি কোনোভাবে হেরে গেলে এমএসপির বিষয় আরও একবার শীর্ষে আসতে পারে। আরও একটি নতুন চ্যালেঞ্জ থাকবে নতুন সরকারের কাছে, সেটি হলো আনএমপ্লয়মেন্ট। আজকের সময় কিছু মানুষ বিজেপিকে নিয়ে আনএমপ্লয়মেন্টের কারণে অখুশিও রয়েছে। তারা মনে করে যে 10 বছরে বিজেপি যা গ্যারান্টি দিয়েছিল তা সলভ করতে অসমর্থ হয়েছে। রাহুল গান্ধী স্বয়ং বলেছেন যে ভারতে আনএমপ্লয়মেন্ট রেট পাকিস্তানের থেকেও বেশি হয়ে গিয়েছে। যেখানে পাকিস্তানে 12% আনএমপ্লয়মেন্ট রেট রয়েছে, সেখানে ভারতে 23% রয়েছে। এই কন্ডিশনে নেক্সট সরকার আসার পরেই তাদের থেকে এক্সপেক্ট করা হবে যে তারা এই আনএমপ্লয়মেন্টকে নিয়ে জলদি অ্যাকশন নিক। যে স্পিডে আমরা গ্লোবালি 5th লার্জেস্ট ইকোনমিতে এসেছি, সেইভাবেই ওই একই স্পিডে আনএমপ্লয়মেন্টের সমস্যারও সমাধান বের করা হোক। ডিফেন্স সেক্টর, যেটি মোস্ট ইম্পর্টেন্ট সেকশন আজকের এই ভিডিওর জন্য। এই কথাটা কখনোই অস্বীকার করা যায় না যে বিজেপি ডিফেন্স সেক্টরে খুব ভালো ডেভেলপমেন্ট করেছে। দ্য ইকোনমিক টাইমসের একটি রিপোর্ট অনুযায়ী 2023 থেকে 2024 বাজেটে 5,03,097 কোটি টাকা রাখা হয়েছিল, যেখানে আমাদের ডিফেন্স বাজেট একাই ছিল 5.94 লাখ কোটি টাকা। রিপোর্ট বলে যে আগের বছরের তুলনায় আমাদের ডিফেন্স বাজেট 13% বেড়েছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চও সেটি কনফার্ম করেছে। তাদের কথায় পৃথিবীর মোট ওয়েপন্স ইম্পোর্টে ভারতের অংশ 11% এবং 2018 থেকে 2022 মধ্যে ভারত পৃথিবীর সবথেকে বড় আর্মস পারচেসিং ফ্যাক্টরি দেশে পরিণত হয়েছে। তো বিজেপি ক্ষমতায় না এলে ডিফেন্স সেক্টরের বাজেটে এক বড় ধাক্কা খাবে, কিন্তু এটি দেখতে হবে যে নিউ গভর্নমেন্ট এই পলিসিগুলিকে কিভাবে এগিয়ে নিয়ে যায় এবং স্ট্র্যাটেজিক লোকেশনগুলিতে কিভাবে চায়না ও পাকিস্তানের থেকে নিজেদেরকে এগিয়ে রাখে। এই সময় অবস্থা এমনই যে ইন্ডিয়ান নেভি, মিলিটারি ও এয়ারফোর্সকে আরও অ্যাডভান্স হতে হবে। আমরা অলরেডি অ্যাডভান্সই রয়েছি, কিন্তু জিওপলিটিক্যালি নিজের শক্তিশালী ইমেজকে বজায় রাখতে এটিও জরুরি যে আমরা যেন চায়নাকে টক্কর দিতে পারি। আর যেখানে নতুন গভর্নমেন্ট সেটিকে কিভাবে ইমপ্লিমেন্ট করবে সেটি দেখার। চীন ছাড়া জিওপলিটিক্যালি অন্য দেশের সঙ্গে ভারতের কেমন সম্পর্ক হবে এটিও দেখার মতো হবে। আর আমরা এটিও জানি যে বিজেপির শাসনকালে ভারত ও মিডল ইস্টের মধ্যে সম্পর্ক অনেক দৃঢ় হয়েছে, কিন্তু নিউ গভর্নমেন্ট তৈরি হলেই অন্য সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক 360 ডিগ্রি টার্ন দেখা যেতে পারে। হতে পারে মালদ্বীপসকে নিয়ে আমাদের পয়েন্ট অফ ভিউ বদলে যায় বা বাংলাদেশকে নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়। ইতিহাস সাক্ষী আছে যে সরকার বদলানোর সাথে সাথেই বদলে যায় তাদের আইডিওলজিও, এবং ডিপ্লোম্যাটিক রিলেশন প্রত্যেক সরকারের সাথেই চেঞ্জ হয়। নতুন সরকার কিভাবে ফরেন রিলেশনকে হ্যান্ডেল করবে সেটি দেখার। আর নেক্সট লিডার কি একইভাবে মোদিজির মতো ইনফ্লুয়েন্সিয়াল লিডারের ইমেজকে ধরে রাখতে পারবে? বন্ধুরা, আপনাদের এই বিষয়ে কি মনে হয় আর আপনাদের মতামত অবশ্যই জানান কমেন্টে। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।